নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা। আমি আপনাদের সাথে সৌমিত্র। প্রতিদিনের মতন রাত্রি ৮টায় ভোট যুদ্ধে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর মাত্র কয়েকটা ঘন্টা, রাত পোহালেই ১৭তম লোকসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচন আগামীকাল শুরু হচ্ছে। ভারতবর্ষের ২০টি রাজ্যের ৯১টি কেন্দ্রে আগামীকাল প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে। আর পশ্চিমবঙ্গে ২টি কেন্দ্র, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এখানে মোট ৩,৮৪৪টি কেন্দ্র। কোচবিহারে ২,০১০টি কেন্দ্রের মধ্যে ১,০৬০টি কেন্দ্রকে স্পর্শকাতর বুথ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, এই ১,০৬০টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, বাকি ৯৫০ বুথে রাজ্য পুলিশ থাকবে। এরকমই একটি প্রেক্ষাপটে যেখানে নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী রাখা হবে এবং সেই কারণে ৭ দফা নির্বাচন। এবং আমরা যেটা জানতে পেরেছি, পশ্চিমবঙ্গের যিনি পুলিশ পর্যবেক্ষক আছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, বিবেক দুবে, আজ কিন্তু সরাসরি দিল্লি থেকে উড়ে এসেছেন কোচবিহারে। সন্ধ্যেবেলা ডিএম এসপিদের সাথে তিনি এখন বৈঠক করছেন এবং বৈঠকের পর এই যে ৪৭ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, তাদের বিন্যাসটা কি হবে, সুপ্রশস্ত করবে, সেটা কিন্তু তিনি ঠিক করবেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এই বিষয়টা। এরকম একটি আবহে আমরা রয়েছি। আগামীকাল ১৭তম লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে। এই ভোট প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভোট কর্মীরা। যে ভোট কর্মীরা এরই মধ্যে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে। আমরা আজকে স্টুডিওতে এরকম বেশ কয়েকজন ভোট কর্মীকে পেয়েছি যারা পূর্বে ভোট করার অভিজ্ঞতা রয়েছে বা এবারেও তারা ভোট কর্মী হিসাবে ডাক পেয়েছে। আমি একদম পরিচয় করি দিই, আমার বাঁ দিকে তন্ময় ঘরুই, তিনি স্কুল শিক্ষক। তন্ময়বাবু, স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। তার পাশে রয়েছে সৌরভ মালিক, সৌরভবাবু স্কুল শিক্ষক। সৌরভবাবুকে স্বাগত জানাই। নমস্কার। এবং আমার ডান দিকে রয়েছেন সৌগত সামন্ত, উনি একজন ব্যাংক কর্মী। নমস্কার। এই যে ১৭তম লোকসভা নির্বাচন আগামীকাল থেকে শুরু হচ্ছে, আপনাদের প্রত্যেকের কাছে প্রথমে আপনার কাছে যাব, তন্ময়বাবুর কাছে যাব। ভোট বলতে, আপনি একজন ভোট কর্মী হিসাবে, ভোট বলতে কি আপনার কাছে, কি ব্যাপারটা ভোট কর্মী হিসাবে একজন? ভোট হচ্ছে একটা উৎসব, গণতন্ত্রের উৎসব, যেখানে সকল মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং তাদের মনোনীত প্রার্থীকে জয়লাভ করবে, যারা যে আগামী ৫ বছর তার সোনার দেশকে চালিয়ে নিয়ে যাবে, আরো অনেক উন্নত করবে। এটা হচ্ছে ভোট। সৌরভ, আপনার কাছে ভোট কর্মী হিসেবে ভোটটা কি অ্যাকচুয়ালি? দেখুন, অ্যাকচুয়ালি ভোট বলতে একটা উৎসব। এটা হচ্ছে গণতন্ত্রের একটা উৎসব। এখানে ভোট পরিচালনা করেন ভারতবর্ষের সবচেয়ে নিরপেক্ষ একটা সংস্থা, সেটা হচ্ছে মাননীয় নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন প্রত্যেকটা মানুষকে বুথে পৌঁছে যায় তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। কাল থেকে সেই পর্বটা শুরু হচ্ছে। আমি একজন শিক্ষক হিসাবে প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, ওনারা যেন সকাল করে ভোট দিতে যান, ওনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন এবং ওনাদের নিরাপত্তার বিষয়টা টোটালটাই দেখভাল করবে ভারতের নির্বাচন কমিশন। আমাদের নির্বাচন কমিশনের কাছে আমাদের ভোট কর্মী হিসাবে আমাদের কিছু দাবি দাওয়া আছে, সেইগুলো যাতে পূর্ণ হয় সেটা আমরা নির্বাচন কমিশনকে বলছি। আমাদের কোথায় অসুবিধা হচ্ছে ভোট কর্মীদের, নিশ্চয়ই আমরাই ভোটটা কিন্তু পরিচালনা করি। ভোট কেন্দ্রে সেখানে আপনি কেন্দ্রীয় ফোর্স বলুন, তারপর রাজ্য পুলিশ বলুন, কেউ কিন্তু ওই কক্ষে প্রবেশ করতে পারে না। সেখানে ভোট কর্মীরা সর্বোচ্চ। সেইখানে ভোট কর্মীরা যেহেতু সর্বোচ্চ, আমরা প্রত্যেকেই, ধরুন প্রিসাইডিং
ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, প্রত্যেকেই কিন্তু আমরা দায়িত্ব পালন করি। প্রত্যেকের দায়িত্ব পালন করি বলে সেখানে সুষ্ঠুভাবে ভোটটা করানো যায়। আমরা যেদিন থেকে আমাদেরকে নির্বাচন কমিশন চিঠি দিয়েছেন সেদিন থেকেই কিন্তু আমরা ওনাদের আওতায় চলে গেছি, এবং আমাদেরও লক্ষ্য, আমরা একজন সমাজবদ্ধ জীব সমাজে, তাহলে আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, যে আমাদেরও কর্তব্যটা পালন করা উচিত। আমরা কিন্তু ভোট কর্মী হিসাবে আমার যত ভোট কর্মী আছে তারা প্রত্যেকেই প্রতিবারই দায়িত্ব পালন করেছেন, এবারও কিন্তু সেই দায়িত্ব পালন করবে। সুগতবাবু, আপনার কাছে ভোটটা কিরকম? হ্যাঁ, ভোট বলতে সবার প্রথম তো আমি একজন ভোটার। ভারতবর্ষের সবথেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, এবং সেখানে ভোট একটা বিশাল বড় ব্যাপার। মানে ভাবতে ভালো লাগে যে কোনো কোনো এমন জায়গা আছে রাজস্থান, অরুণাচল প্রদেশের একজন ভোটারের জন্য সেখানে 4-5 জন ভোট কর্মী সেখানে গিয়ে ভোট দিতে হয়। মানে এটা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র, এবং এটা হচ্ছে অন্য পৃথিবীর অন্যান্য বুকে এটা একটা আমাদের উদাহরণ যে আমরা ভোটটাকে এইভাবে দেখি। তা এই বিশাল গণতান্ত্রিক দেশের লোকসভা ভোট, তার একটা আলাদা তাৎপর্য রয়েছে, তার একটা আলাদা আঙ্গিক আছে, ভারতবর্ষের রাজনীতি বলুন বা আন্তর্জাতিক রাজনীতি বলুন। কারণ যখন যে পালাবদল হবে বা যে যখন আসবে তার একটা নির্দিষ্ট আন্তর্জাতিক রাজনীতির একটা প্রেক্ষাপট থাকে, ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে প্রেক্ষাপট থাকে। তা এক্ষেত্রে একজন ভোট কর্মী হিসাবে আমি সরাসরি কখনো যুক্ত হতে পারিনি, বাট একজন ভোটার হিসাবে ডেফিনেটলি অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। একটা ভোটের দাম অনেক, তাই অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। 5 বছর পর লোকসভা আবার নতুন করে নতুন বোর্ড গঠন হবে, নতুন কি রূপ নিয়ে আসছে এক একটা দল তার নিজেদের মতো করে কিভাবে ভারতবর্ষে ভাবছে, ভারতবর্ষ আগে কীভাবে তারা এগিয়ে নিয়ে যাবে, এই সবগুলো ব্যাপার থাকে। তা আমরা একটা বিষয় থাকে যে অনেকে বলে থাকে যে রাজনৈতিক বিষয় থাকে যে যে ভোট যারা দেয় তারাই কি কেবলমাত্র মানে ভারতবর্ষের নাগরিক হিসাবে বা যারা সামনাসামনি লড়াই করে তারাই কি শুধুমাত্র রাজনৈতিক হিসাবে চিহ্নিত হয়ে থাকে বা থাকে। আমার মনে হয় যারা ভোট দেয় প্রত্যেকেই একটা তাদের নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকে। যেমন হয় কেউ অতি সক্রিয়, কেউ সক্রিয়তা অবলম্বন করে, কেউ সক্রিয়তা অবলম্বন না করে এমনি ভোটটা দেয়, কেউ প্রকাশ করে, কেউ মনে মনে দেয়। এটা একটা মানুষের, কিন্তু প্রত্যেকেই আমরা যারা ভোটটা দিই প্রত্যেকে কিন্তু আলাদাভাবে একটা নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমাদের আছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে একটা আলাদা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে, সবাইকার আশা আকাঙ্ক্ষা আছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আশা করছি কাল থেকে শুরু হচ্ছে আমাদের ভোট। আমাদের এখান থেকে পশ্চিমবাংলায় শুরু হচ্ছে প্রথম এই ভোট কুচবিহার এখানে, এবং সেখানে দেখলাম 43% মতো বিভিন্ন বুথে আধা সামরিক বাহিনী অনেকে দাবি দেওয়া অনুযায়ী আসছে, সেখানে পৌঁছে গেছে, ভোট কর্মীরা পৌঁছে গেছে। আশা করছি খুব সুষ্ঠু নির্বাচন হবে, সবাই যে যার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সাধারণ মানুষ, উনি বললেন যে সাধারণ মানুষ সকাল সকাল গিয়ে ভোটটা দিন, সুষ্ঠু নির্বাচন পদ্ধতিটা অবলম্বন করুন, কোনো চিন্তা নেই। সবাই মানুষ, আমরা সমাজবদ্ধ জীব, 100 বার সমাজবদ্ধ জীব। আমাদের কিছু দায়বদ্ধতা আছে, এবং দায়বদ্ধতা যেমন আমাদের ভোটারদের রয়েছে সেরকম রাজনৈতিক নেতাদেরও রয়েছে, যারা ভোটটা পরিচালনা করছে উপর থেকে, তাদেরও সেই সংযম, এবং যারা রয়েছে যারা বুথে বসবে তাদেরকেও সংযমের অবলম্বন করতে হবে। এবং একটা চাই যে সুষ্ঠু নির্বাচন আমরা যেন এবারে দেখতে পাই, এটুকুই আমরা আশা রাখি। একেবারেই তাই। সুষ্ঠু নির্বাচন করার পিছনে ভোট কর্মীদের একটা বিরাট অবদান থাকে, কিন্তু সেই বিরাট অবদান যে মানুষগুলোর কাছে থাকে, গত পঞ্চায়েত নির্বাচনে একজন ভোট কর্মীকে মিসিং হিসাবে গণ্য করা হচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল তার দেহটা রেল লাইনে পাওয়া গেল। তার নাম হচ্ছে রাজকুমার, এবং তার এই মৃত্যু রহস্য কি আজও কিন্তু উদ্ঘাটন হয়নি। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায়, আমাদের এই কাছাকাছি জায়গা বলতে উলবেড়িয়া, গত রবিবার আরামবাগেতে, এবং আজকে সকালবেলায় কৃষ্ণনগর ডিএম অফিসের সামনে ভোট কর্মীরা পথ অবরোধ করেছে, এবং ডিএম অফিসের সামনে তারা বারবার করে দাবি করেছে কেন্দ্রীয় বাহিনী না দিলে তারা ভোট করতে যাবে না। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কেন এরকম পরিস্থিতি? এটা নিয়ে কি ভাবছেন যারা এবারে ভোটের দায়িত্ব পেয়েছেন? তন্ময়বাবু কি বলবেন এই প্রসঙ্গে? কেন্দ্রীয় বাহিনী না দিলে ভোটটা তো হওয়া সম্ভব না, ভোটটা সুষ্ঠু স্বাভাবিক হওয়া সম্ভব না এই মুহূর্তে। আপনি করে 960টা
বুথে কেন্দ্র বাহিনী যাবে না। 950 এখন সেটা- পর্যন্ত, এখনো এবং এটা নয়, নিয়ে এখনো কিন্তু পর্যন্ত- বিবেক দুবে এবং বিএমএসপি দের সাথে কথা না, বলছে। সেটা আরো কমেছে, সেটা 767 হয়েছে রিসেন্ট খবর, সেটা কমে গেছে আরো। এবং সেই জন্যে কোচবিহারের তৃণমূলের একটি রাজনৈতিক সংগঠনের সভাপতি বলছেন যে সমস্ত বুথে থাকবে না কেন্দ্র বাহিনী, তো আপনারা ছাপাফোট মারুন। এই মতো পরিস্থিতিতে আপনি কি মনে করেন যে সিআরপিএফ বিহীন কোনো ভোটে সুষ্ঠুভাবে ভোট হবে? ভোট হলো আমাদের যারা ভোট কর্মী, আমার সৌরদা, যাই হোক, আমাদের কি কোনো জীবনের দাম নেই? আমাদের 221 ধারা অনুযায়ী আমরা কি আমাদের নিজস্ব নিরাপত্তা দাবি করতে পারি না? পারি তো। তাহলে আমরা তো ভোট করতে যাব, কিন্তু উইদাউট সিআরপি আমরা কিভাবে যাই? রাজকুমারবাবু মারা গেছে, কিন্তু রাজ্য পুলিশ তো সেখানে থাকবে। রাজ্য পুলিশ থাকবে। আপনি হয়তো দেখে থাকবেন আরামবাগেই গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশের উপস্থিতিতে কোনো একটি রাজনৈতিক দলের উপর আক্রমণ করেছিলেন, সেটা দেখে থাকবেন। এছাড়াও এই মুহূর্তে বিভিন্ন জায়গায় পুলিশের উপস্থিতিতে কিছু কিছু আক্রমণ হচ্ছে। তাহলে আপনি বলছেন, কিভাবে বলছেন যে যেখানে আরেকটা জিনিস 2011-তে যেখানে সমস্ত বুথে সিআরপিএফ দিয়ে ভোট হয়েছে, সেখানে আজকে কেন হবে না? আমরা কি পিছোচ্ছি না আগাচ্ছি? আপনার কি মনে হয় আমরা পিছিয়ে আসছি না আগিয়ে যাচ্ছি? আমরা তো এগিয়ে যাচ্ছি। তাহলে তখন যদি প্রতিটা বুথে সিআরপিএফ দিয়ে ভোট হতে পারে, আজকে নয় কেন? রাজকুমারবাবু মারা গেছেন, যাক তর্কের খাতিরে কোট আনকোট আমি ধরে নিলাম 15 কিলোমিটার দূরে উনি সিগারেট খেতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মেনে নিলাম। কিন্তু তার পরবর্তী সময় উনি কি ফেসিলিটি পেয়েছেন নির্বাচন কমিশন থেকে বা অন্যান্য কি ফেসিলিটি পাওয়া গেছে? কতখানি পাওয়া গেছে? আজকে সরকারি কর্মচারীদের সিদ্ধান্ত একটু সোজা হয়েছে, বাকি ওনার ফ্যামিলি বিশেষ কিছু পায়নি। তাহলে আমরা নিরাপত্তার জন্য বলছি প্রতিটা কেন্দ্রে সিআরপিএফ চাই। আমরা ভোট করব, ভোট করা আমাদের রুল অনুযায়ী আমাদের করতে হবে, বাধ্য। আমরা কেন করব না? কিন্তু সিআরপিএফ না থাকলে আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একদম একটু তাই বলছি। সৌরভ, আপনি কি বলছেন? এই যে এত ভোট কর্মীদের আন্দোলন, এবং এটা প্রতিদিন বাড়ছে, কমছে না, আপনি একজন ভোট কর্মী হিসাবে কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? না, এই কথাটা আমি একদমই বলবো না যে নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টা বুঝতে হবে আপনাদের, বা আমাদেরও সকলের হয়তো জানা দরকার, আমারও হয়তো জানা দরকার যে একটা নির্বাচন কমিশন কার কাছ থেকে রিপোর্ট পায়, যে 3টে এতে তারা ফেজে ভাগ করে বুথগুলোকে, স্পর্শকাতর, অতি স্পর্শকাতর, সাধারণ। আমি যদি না ভুল বলে থাকি, এই 3টে ফেজই মনে হচ্ছে সাধারণত নির্বাচন কমিশন ভেঙে থাকে। তাহলে যেখানে সাধারণ, যেখানে যে বুথে কোনো দিনেই ঝগড়া হয় না, কোনো দিনেই বম পড়ে না, ঝগড়া হয় না, তাহলে সেখানে সিআরপিএফ দেওয়ার কোনো মানেই হয় না। হ্যাঁ, যেগুলো অতি স্পর্শকাতর এবং স্পর্শকাতর, যেগুলোকে মেনশন করা দেওয়া আছে, সেইগুলো অবশ্যই সিআরপিএফ পেয়েছে। এবার দেখুন, আমাদের ভোট কর্মীরা নিশ্চয়ই আমাদের নিরাপত্তাটা আশা করি। আমরা ভোট কর্মী, আমরা ভোট করাতে যাচ্ছি, আমাদের অ্যাক্সিডেন্টলি যদি কিছু হয়ে যায় তার দায়ভার কে নেবে? এটা তো স্বাভাবিক কথা যে এর জন্য একটা আন্দোলন হচ্ছে। দেখুন, আন্দোলনের একটা মানে থাকা দরকার, ঠিক আছে? আমি আন্দোলন করছি, কিন্তু যারা ভোট কর্মী, আমি গত 7 তারিখ দেখছিলাম যে ভোট কর্মী, কিছু কতিপয় ভোট কর্মী ওনারা আন্দোলন করছেন, নিশ্চয়ই ওনাদেরকে আমি সাপোর্ট করি। কিন্তু সাপোর্ট এই কারণেই আমি আর করছি না, দেখুন ওনারা কিন্তু সই করে দিয়েছেন। আমি নির্বাচন কমিশনের লোক, আমি ভোট কর্মী,
সেখানে ট্রেনিং চলছে। দেখুন, ট্রেনিংয়ে মাস্টারমশাই বলুন, সরকারি কর্মচারীরা বলুন, সেইখানে সই করে দিয়ে বাইরে বেরিয়ে এলেন, এসে একটা বিকট শব্দ শুনতে পাচ্ছি, না কি হয়েছে, না কিছু মাস্টারমশাই বা সরকারি কর্মচারীরা একটা বিক্ষোভ আন্দোলন করছে যে প্রত্যেকটা বুথে সিআরপিএফ না দিলে আমরা ভোট করতে যাব না। দেখুন, সিআরপিএফ দিলেই যে ভোটটা সুষ্ঠু স্বাভাবিক হবে, সিআরপিএফ বা কেন্দ্রীয় ফোর্সকে আমাদের লিখিত দিয়েছে যে আপনারা আসুন, কোনো কিচ্ছু গন্ডগোল হবে না, সেই জায়গাটা নয়। জায়গাটা ধরতে হবে যে কেন্দ্র পুলিশই থাক বা রাজ্য পুলিশই থাক, আমাদের নির্বাচন কমিশনের কাছে আবেদন থাকবে যে ওনারা যেন সঠিক দায়িত্বটা সেদিন পালন করে। ধরুন, রাজ্য পুলিশ কি দায়িত্ব পালন করতে পারে না? রাজ্য পুলিশ দায়িত্ব পালন করে, সেই দায়িত্বটা ওপর থেকে পালন করতে দেওয়া হয় না। আজকে সেন্ট্রাল পুলিশ থাকুক, রাজ্য পুলিশ থাকুক, সেটা বড় কথা নয়, আমাদের নিরাপত্তার প্রশ্ন। তাহলে যদি ওনারা যে পোস্টে থাকে, মানে আপনি মানে কোন দিকটা বলতে চাইছেন? ওপর থেকে দেখুন, আমি বলছি আগে সিভিক পুলিশ দিয়ে ভোট হয়েছে, ঠিক আছে, কোনো একটা বুথে ঝগড়া হচ্ছে, সিভিক পুলিশ দৌড়াল, তার দায়িত্ব সে পালন করবে। রাজ্য পুলিশ আছে, রাজ্য পুলিশ আমাদের ফোর্সের দায়িত্ব আছে, তারা পালন করছে। কোনো দেখলো যে কোনো একটা গন্ডগোল হচ্ছে, সেখান থেকে ওনারা মুভ করছে না আর আমাদেরকে, তখন আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। না, আপনি বললেন যে ওপর থেকে এই দায়িত্বটা পালন করতে দেন, তাদের উপরের দায়িত্ব মানে একদম এসপি, অ্যাডিশনাল এসপি বা আইজিআই, এনারাই কি রাজ্য পুলিশ কাদের কর্মী? আমি বলছি রাজ্য সরকারের কর্মী, ঠিক আছে, কিন্তু সেই মুহূর্তে তো তারা নির্বাচন কমিশনের কর্মী। তাহলে কি নির্বাচন কমিশনই আপনাদেরকে নিরাপত্তা দিতে চাইছে না? পুলিশ তো সেই সময় নির্বাচন কমিশনের লোক। হ্যাঁ, নির্বাচন কমিশনের লোক। সেই সময় পরিস্থিতিটা এমন জায়গায় পৌঁছায়, ওনারা সেই সময় কিছু করতে পারে, হয়তো ওনারা সেই সময় সামলাতে পারছে না, আরো ফোর্স দরকার, সেই সময় আমরা হয়তো পাচ্ছি না, যার ফলে সেইখানটা একটু গন্ডগোল পেকে যাচ্ছে। সৌরভবাবু একটা দারুণ কথা বললেন এবং মারাত্মক অভিযোগ করলেন যে নির্বাচন কমিশনের লোকজনই, এই নির্বাচন কমিশনের যারা ভোট কর্মী, তাদেরকে নিরাপত্তা দিতে চায় না। সুবোধবাবু, আপনি কি বলবেন? একটা মারাত্মক অভিযোগ। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে প্রথমেই লাগে যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, এবং সেখানে যে পরিস্থিতি নির্বাচনটা এখন হতে চলেছে, আগে নির্বাচন আমরা দেখেছি, তা আমাদের প্রথমে ভাবতে হবে যে নির্বাচন যখন ঘোষণা হয়ে যায়, উনি যেটা বললেন, তারপর কিন্তু সমস্ত যে দায়িত্ব মানে প্রশাসনিক দায়িত্ব কিন্তু চলে আসে নির্বাচন কমিশনের হাতে, এবং এটা ভারতবর্ষের গণতন্ত্রের একটা দিক, এটাকে উপেক্ষা করা যায় না। এই জায়গায় দাঁড়িয়ে যখন প্রশাসন যখন চলে আসে যখন নির্বাচন কমিশনের হাতে, তখন তারা যিনি ওনার কথা অনুযায়ী, উনি ঠিকই বলে সৌরভ বলেছেন যে 3টে ভাগে আমরা যে ভাগ করে নিই অতিপ্রসন্ন, এই লিস্টটা কিন্তু যারা তৈরি করে তারা কিন্তু দিল্লিতে থাকে, তারা চায় রাজ্যর কাছ থেকে, রাজ্য একটা লিস্ট তৈরি করে দেয়, তাই সেই লিস্টের ভিত্তিতে আমরা এই বিভাজনটা করে থাকি। তা এখন এই কথাগুলো উঠছে, আমি যদি একটু পিছিয়ে যাই 90 দশক যায়, তখন এর আগে কিন্তু এই রাজ্য কমিশন এত কিছু কেউ হয়তো মানুষ জানতো না, যতটা টিএনসিএস এর নামটা এসেছে। একদম টিএনসিএস এসে সমস্ত রাজনৈতিক এই যে ভোট প্রক্রিয়াটাকে একটা নতুন রূপ দিতে চেয়েছিলেন, এবং তিনি পেরেছিলেন, এবং এপিকটা তিনি চালু পেরেছিলেন। কারণ তখন যদি দেখা যায় যে এত বহুদলীয় কিন্তু রাজনৈতিক দল ছিল না, আপনি যদি বলে থাকেন, ভেবে থাকেন, দেখে তখন থাকেন কংগ্রেস একদিকে, এখানে ওয়েস্ট বেঙ্গলে সিপিএম দণ্ডতন জ্যোতি বসু ছিলেন, তখন যে সংগঠন সিপিএম এর বামপন্থার সংগঠন জানেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি এই যে বলছেন যে এই পুলিশদেরকে নিয়ে কিন্তু ভোট করাতে পেরেছিলেন। আমি তার পরবর্তীকালে যদি ধরি 2011 ভোটের কথা বলি, এত সিআরপিএফ এর দরকার পড়েনি। তখনকার উনি যিনি ছিলেন নির্বাচন কমিশনার, মুসলিম আহমেদ সাহেব নাম পড়ছেন আমার, তা উনি নির্বাচনটা করেছেন পশ্চিমবাংলায়, এত সুষ্ঠু নির্বাচন। পরবর্তীকালে বাম সংগঠনের নেতা বিমান বসুকে বাধ্য হচ্ছে না, আমাদের কোনো অভিযোগ নেই, তার ফলে পালাবদল ঘটেছিল। সেখানেও কিন্তু এত সিআরপিএফ এর দরকার পড়েনি। আমাদের জিনিসটা ভাবতে হবে, আজকে পশ্চিমবাংলায় কেন হচ্ছে, যেটা আগে বিহারে হতো আজকে কেন আমার পশ্চিমবাংলায় হচ্ছে? আজ তো বিহারে রক্তপাত ঘটে না। আমি আমার কাজের সূত্রে, আমি একটা উদাহরণ দিই, আমি আমার কাজের সূত্রে আমি গোয়ায় গিয়েছিলাম, যিনি পার্টিকার সাহেব মারা গেলেন কদিন আগে, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই দিন ছিল গোয়ার ভোটের
নির্বাচনের রেজাল্ট বেরোবে। তা আমি গোয়াতে আমার কিছু কাজ হয়ে যায়, অফিসিয়াল কাজ ঘুরছি, আমি দিনের শেষে যখন ফিরলাম হোটেলে তখন জানতাম না আজকে রেজাল্ট হয়েছে, কিন্তু কোনো সেখানে সেরকম ভাবে কোনো রকম সেই উচ্ছ্বাস বলুন বা রাজনৈতিক কোনো রকম এত কিছু সেরকম কিছু আমার চোখে পড়েনি, একদমই চোখে পড়েনি। নর্মাল ডে, সাধারণ দিনের মতো একটা দিন ছিল। তা আজকে আমাদের দিক দেখতে হবে যে আমরা যখন রাজনৈতিক আমরা যখন ভোটদানটা করতে যাচ্ছি, আমার ওয়ার্ডে বা আমার বুথে যখন করতে যাচ্ছি, সেখানে যারা যে যা রাজনৈতিক, বাম হোক ডান হোক লাল নীল সাদা হলুদ, যে যার দলেরই পক্ষে থাকুক, আমাদের একটা আছে যে বুথ স্লিপ কেউ দেয়, কেউ পোলিং বুথে বসে। সে তোমার পাশের বাড়ির ছেলে, দিনের শেষে একটা দিন সে ওখানে বুথে বসে, কিন্তু 364 দিন তো তার সঙ্গে আমি রবীন্দ্র জয়ন্তী একসাথে পালন করি, তার সঙ্গে তো একসঙ্গে মঞ্চে বেঁধে ক্যারাম খেলি। তা তখন যখন তাদের কাছে আমার একটা এই থেকে আমি বলতে চাই, তারা যেন উপরের নেতৃত্ব বা যেখান থেকে হোক অতি সক্রিয়তা না দেখায়। তারা তাদের কাজটা করে, নিশ্চয়ই তার একটা রাজনৈতিক কর্মী আছে, সরাসরি সংগঠন করে তাদের একটা রাজনৈতিক করতে হয়, তাদের মেম্বারশিপ হ্যান্ড আছে সবকিছু। আবার যারা তাদেরকে যা নেতৃত্ব দেন তাদেরকেও বলি এদেরকে আপনারা কন্ট্রোলে রাখুন। তাহলে অতি সক্রিয়তাটার ফলে যদি কোনো আনভিপ্রেত ঘটনা ঘটে যায়, তার ফলে কিন্তু এইসব দুর্ভাগ্যজনক ঘটনার সূত্রপাত হয়ে থাকে। কারণ আমরা যারা সাধারণ মানুষ ভোট দিতে যাব, আমরা তো লড়াই সংগ্রামের জন্য যাবো না ভাই, লাইনে দাঁড়িয়ে ভোটটা দেবো চলে আসবো। যে সিআরপি থাকে বা পুলিশ থাকে সে ভাই বন্দুক ধরে থাকবে, লাঠি ধরে থাকবে, তার কাজটা করবে। কিন্তু কতগুলো রাজনৈতিক দলের ইয়েতে পড়ে, যে রাজনৈতিক দলই হোক, যখন যে ক্ষমতায় থাকে বা যার যেখানে ক্ষমতা বেশি, আমি সে কথা ছেড়ে দিলাম, অতি সক্রিয় দেখা থেকে যদি কিছু হয়ে যায়, তখন সেখানে যদি কোনো গুলি চলে, সে গুলির গায়ে কিন্তু লেখা থাকে না যে এটা কোনো বাম সংগঠনের লক্ষ্যে মারছে বা কোনো সবুজ সংগঠনের লক্ষ্যে মারছে বা কোনো গরিব সংগঠন মারছে বা নীল সংগঠনের লক্ষ্যে মারছে। সে বুলেটটা তখন যার গায়ে লাগবে, সে মা কিন্তু তার ছেলেকে হারাবে, কেউ বা পাড়ার ছেলেকে হারাবে, কেউ দাদাকে হারাবে, এটা হারাবে। যদি বোমা ফাটে, সে বোমার হাতটা কারুর, সে বোমার যে পেরেকটা যখন তার বুকে লাগবে, সেটাতে লেখা থাকে না যে শুধু নির্দিষ্ট কোনো একটা রাজনৈতিক দলের গায়ে লাগবে। অতএব আমরা একটা মানুষকে হারাবো। এইটা কিন্তু আমরা একটু যদি সচেতন হই, আমরা যদি রাজনৈতিক এটাকে ভুলে গিয়ে, ঠিক আছে মানুষ ভোট দিক, সবাইকারই রেজাল্ট, সবাই 5 বছর কাজ করেছো, নেমেছো ভোটের ইয়েতে, সবাই ময়দানে নেমেছো, ঠিক আছে, তোমার রেজাল্ট অনুযায়ী তুমি যেমন কাজ করেছো মানুষ ভোট দেবে। আসুক না, গণতান্ত্রিক প্রক্রিয়া হোক। অতি সক্রিয়টাকে দূরে সরে রেখে আমরা তো এই চিন্তা ভাবনাটা করি, কারণ আজকে আমার হলে কালকে আর তার যে ভাবনাটা তার তখন মান নেই। তা এই জায়গাটাকে আমরা যদি বেরিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে এত এই সিআরপিএফ এত কিছু নিয়ে কোনো মানে হয় না এইসব করা। তারা রাজনীতির দল, যা তারা রাজনীতির কথা বলবে, তারা বলবে তাদের রাজনৈতিক ট্যাকটিক্স আছে, তারা বলবে সিআরপিএফ দরকার নেই, এ বলে সিআরপিএফ দরকার আছে। আবার যখন যারা বিরোধী আছে, যখন তারা আসলে বলবে তারা না সিআরপিএফ দরকার নেই। আবার যারা এখন ক্ষমতা রয়েছে, তারা যখন বিরোধীতে বলছে তখন না সিআরপিএফ দরকার। তারা তাদের রাজনীতি করে, কিন্তু সাধারণ মানুষের প্রাণটা না যায়, সেইটা দেখতে গেলে কিন্তু আমাদেরকে সচেতনতা বোধটা বাড়াতে হবে। আমরা যাতে ভোটটা গিয়ে দিতে পারি, সেইটা লবণ হতে। এবং আমার নির্বাচন কমিশনের মধ্যে পূর্ণ আস্থা আছে যে তারা সুষ্ঠুভাবেই নির্বাচনটা পালন করবে, সুষ্ঠুভাবেই তারা এই নির্বাচনে বৈতরণী উদ্ধার করবে, এবং সাধারণ মানুষও তার যে নিজস্ব যে একটা আছে তারা ভোটদান করবে। এবং যে সমস্ত সিআরপি বলুন, যেখানে পুলিশ আছে, তারাও তার নিজের দায়িত্ববোধ পালন করবে। এবং মনে হয় না ঠিক আছে, এটার জন্য কোনো রকম রাজনৈতিক বাকবিতণ্ডা ছেড়ে আমরাও নিজের দায়িত্বটা পালন করি, যে যা নিজের দায়িত্বটা পালন করি। এটা হচ্ছে সদিচ্ছার প্রশ্ন এবং ম্যানেজমেন্ট, আমি কিভাবে ম্যানেজ করতে পারছি। আপনি বলছেন যে আপনার আশা সমস্ত ভোট সুষ্ঠু হবে। হ্যাঁ, কিন্তু এই যে এবং একটা কথা জানিয়ে রাখি, আজকে দিনহাটা কেন্দ্রে, দিনহাটায় যেখানে স্ট্রং রুম হচ্ছে, দিনহাটায় সেখানে কিন্তু আজকে দুপুরবেলা রাজনৈতিক সংঘর্ষ ঘটেছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী গিয়ে দ্রুত উপস্থিত হয়ে সেখানে পরিস্থিতি সামাল দিয়েছে একদম। এবং আজকে একটি মিটিংয়ে একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি তিনি বলছেন যে আমাদের সমস্ত বুথে সিআরপিএফ থাকবে না, অতএব আমার ছেলেরা সবাই গিয়ে যে যার ছাপ্পা ভোটগুলো ঠিকঠাক করে দিয়ে দিন। আমি ওই কথাটাই আপনি বললাম, আমি কথা তাহলে আপনি কি করে উইদাউট সিআরপিএফ আপনি কি করে আশা করছেন যে হবে সুষ্ঠু নির্বাচন হবে? রাজ্য পুলিশ যেগুলো আছে নির্বাচন কমিশনের আন্ডারে এখন
যখন চলে যাবে, আমি এই কথাটাই আগে আপনি যদি চলে কথাটা গেলে শুনে তো থাকেন- আর সেখানে রাজনীতি কোনো তখন তো কোনো ভোট প্রক্রিয়া শেষ শেষ হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে। তাহলে কি করে তাহলে হবে? আমি যদি এখন পুলিশ নির্বাচন কাজ কমিশনের করছে কথা না। মতো কাজ করি, আমি যদি এখন নির্বাচন কমিশনের কথা মতো কাজ করি, ভোটটা না ছাপ্পা হতে দিই, হুম। আমার ট্রান্সফার হবে, আমার এখানে হবে, প্রমোশন পাবো না, ইত্যাদি ইত্যাদি এক্সট্রা। এটা আপনার ভুল ভুল ধারণা। ভুল ধারণা কেন? কেন বলছি, আপনি- আজকে আপনি ভোট তাহলে- কর্মীরা বলছি না, আপনি- আন্দোলন আপনি করছে। পঞ্চায়েত- আপনি পঞ্চায়েতে আজকে নির্বাচন আজকে দেখুন। আজকে শুনুন, ভোট কর্মীরা আন্দোলন করছে। হুম, আজকে গণতন্ত্র আছে বলেই আন্দোলন করছে। আমরা যদি ব্যাকে যাই, 2011 সালের আগে ভোট কর্মীদের আন্দোলন হয়নি কেন? আমি তো প্রশ্ন তুলতে পারি। 2011-র আগে ভোট কর্মীদের আন্দোলন হয়নি কেন? আজকে আমরা আগাচ্ছি তো। 2019-এ আন্দোলন হচ্ছে মানে কি? তাহলে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিটা ঠিকঠাক চলছে, আন্দোলন একদম, হচ্ছে, সবকিছু একদম, হচ্ছে। একদম। তাহলে আমরা কি 2011-র আগে কথা বলতে পারতাম না আমরা ভোট কর্মীরা? আমরা আমরা আগাচ্ছি। প্রশ্ন থেকেই যায়। আমাদের ভোট কর্মীদের মিদনটা আস্তে আস্তে সোজা হচ্ছে, ব্যাকে যখন আর পিছোতে পারে না, যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন ধরো মিদনটা একটা- আস্তে আস্তে একটা সোজা হয়। প্রশ্ন আপনাকে করছি, আপনি যখন কত পিছোতে পিছোতে আর পিছোতে পারছে না। ধরো আপনাকে একটা প্রশ্ন, আপনি কত বছর এই শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন? 2011 থেকে যুক্ত হয়েছে। 2011 সাল থেকে। একটা প্রশ্ন, আমরা 34 বছরের যে বাম জামানা এবং এখনকার তৃণমূলের এই যে জামানা চলছে, সেই সময়ে যারা বিরোধী শিবির ছিল তারা কিন্তু অভিযোগ করতো তখন ছাপ্পা দিয়ে ভোট হয়েছে, তাই বাম শিবির জিতছে। আবার এখন বাম শিবিরের লোকজন অভিযোগ করে তৃণমূল ছাপ্পা দিচ্ছে, সেই কারণেই কিন্তু তৃণমূল জিতছে। এটা বিরোধীদের এই 34 বছরের বাম শাসনেও বলেছে, এখনো বলছে। আপনার অভিজ্ঞতায় এই ছাপ্পা ভোটের কোন অভিজ্ঞতা আছে আপনার? ছাপ্পা ভোটটা কিরকম কিরকম ভাবে হয় যদি একটু বলেন বিস্তারিত। একজন ভোট কর্মী হিসেবে ছাপ্পা ভোটকে আপনি প্রত্যক্ষ করেছেন, একদম, সেটা একটু যদি অভিজ্ঞতাটা বলেন। এবং নির্বাচন কমিশনের রাজ্য পুলিশের কাজ, হ্যাঁ, দুটোই বলছি। 2011 এই 2011-র পর 2013-তে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, পঞ্চায়েত নির্বাচন 2014 হয়, 14তে লোকসভা নির্বাচন। কোর্টে সিআরপিএফ ছিল না। কোন সময়ের কথা বলছেন আপনি? 2014 যে লোকসভা নির্বাচনটা হয়, হ্যাঁ 2014 লোকসভা সিআরপিএফ ছিল না। আমার পড়েছিল তারকেশ্বর থেকে একটু ভেতরের দিকে গ্রামে। তো আমার বুথে ক্যাপচার হয়, ক্যাপচার হয়ে কোনো একটি রাজনৈতিক দল ছাপ্পা ভোট দিতে শুরু করে। সেটা কিভাবে, প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হলো? প্রক্রিয়াটা বলতে যাদের ভোট হয়েছে বলছে চলে যায়, ভোট হয়নি, লাইনে দাঁড়িয়ে আছে, চলে যান, আপনার ভোট হয়ে গেছে। পিআইডি অফিসারকে বলছেন আপনি বসুন, আমরা ভোট করিয়ে নিচ্ছি। আমার দিকে টিক মারতে হচ্ছে, ভোট হয়ে যাচ্ছে। ওখানে মেসেজ করা হলো, এবার দেখুন ওরা ছাপ্পা ভোট হলো একদম সঙ্গে সঙ্গে। তখন বলা হয়েছিল নির্বাচন কমিশন থেকে আপনারা কোনো রকম ত্রুটি হলেই সঙ্গে সঙ্গে মেসেজ করবেন, আমরা সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে দেব। সঙ্গে সঙ্গে মেসেজ করা হলো, করার সঙ্গে সঙ্গে একটা পুলিশ সঙ্গে সঙ্গে পাঠিয়েছে। কিন্তু পুলিশটি, রাজ্য পুলিশ এলেন, বন্দুক নিয়ে এলেন, আসলেন, জামা প্যান্ট খুললেন, শুয়ে পড়লেন বেঞ্চে, আমার দিকে এই নিরাপত্তা দিলেন। এই হচ্ছে আমার রাজ্য পুলিশের নিরাপত্তা। আমি বললাম কি ব্যাপার? আমি খুব ক্লান্ত। হ্যাঁ, আমি এই কারণে আপনি যখন আপনি আমার কথা যদি শুনে থাকেন, আমি ক্লান্ত। আচ্ছা, এটা তো গেল ভোটের একদম দিনে যে ছাপ্পা ভোটের কথা। সৌরভ, এটা কি সত্যি যে এই সময় ছাপ্পা ভোট দিয়েই হচ্ছে এবং আগেও ছাপ্পা ভোট চলতো? আপনি তো মানে আগের জামানাতেও হচ্ছে ভোট কর্মী হিসেবে কাজ করেছেন, এখনো করছেন, আপনার অভিজ্ঞতাটা কি? দেখুন, ছাপ্পা ভোটটা মোটেই কাম্য নয়, সে যে দলই করুক না কেন। মানুষকে কিন্তু ভোট দিতে হবে না। আমি বলছি আগে ছাপ্পা ভোট হতো, এখনো ছাপ্পা ভোট হয় না। এখন আগে ছাপ্পা ভোট হয়েছে, আমি প্রত্যক্ষ করেছি 2003 সালে। আর এখন কি হচ্ছে? এখন কি হচ্ছে না এটা বলবো না, এটা হচ্ছে। সেটা অনেক পরিমাণে কমেছে। যেটা আমরা দেখেছি আগে 2011-র আগে আমরা ভোট কর্মী হিসাবে ভোট করতে গেছি, সেখানে আপনাদের টিভিতেই দেখবেন বিভিন্ন অভিযোগ আছে। ভোট কর্মীদের বিভিন্নভাবে জিনিস খাইয়ে তাদেরকে বস করিয়ে নেওয়া, এটা করিয়ে নেওয়া, সেটা করিয়ে নেওয়া।
এখন কিন্তু ভোট কর্মীরা অত্যন্ত সচেতন, সেই জিনিসটা থেকে ওনারা বিরত আছেন। হ্যাঁ, কিন্তু এখন দু একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, ঘটেনি যে তা নয়, ঘটছে, সেটা অনেক কমে গেছে, সেটাকেও কিন্তু বন্ধ করতে হবে। আপনি কি পঞ্চায়েত নির্বাচনের কেউ বলছেন যে রেজাল্টটা সেটাও কি কম বলছেন? না, পঞ্চায়েতে নির্বাচন সিভিক ভলেন্টিয়ার্স দিয়ে হয়েছিল, সেই জায়গায় ধরুন সেখানে সিভিক ভলেন্টিয়ারের পক্ষপাতিত্ব ছিল বলেই আজকে নির্বাচন কমিশন কি করেছে, অনেকে অভিযোগ করেছিল বা করছে, সেই জন্য তো বন্ধ করে দিয়েছে। ভোটের আগের দিন ভোট কর্মীদেরকে ক্যাপচার করে নেয় শাসক দলের কর্মীরা, মুরগি খাইয়ে, বিভিন্ন টিফিন খাইয়ে। এই প্রক্রিয়াটা সত্যি কি হয়? ভোটের আগের দিন ভোট কর্মীদেরকে ক্যাপচার করে নেওয়া, বিভিন্ন জিনিসপত্র খাইয়ে। না, এখন হলেও বিক্ষিপ্ত হয় না বলবো না, হয়, অবশ্যই হয়। এখন হয় না, পাই এখনো হয়, বিক্ষিপ্ত অতটা হয় না, কিন্তু আগে অনেক হতো। এখনো হয় না একদমই নয়, এখনো হয়। আমার নিজস্ব অসুবিধা কি আছে দেখো, সব্যসাচী বাবু তিনি যদি মুকুল রায় তার বাড়িতে যাচ্ছে আলুর দম আর লুচি খাওয়াতে পারেন, সেখানে যদি কোনো অসুবিধা না থাকে, তা আমি ভোট কর্মী হিসাবে আমি যদি গ্রামে গেলাম, আমাকে আতিথেয়তার সাথে যদি মুরগির মাংস খাওয়ায়, তা সেখানে কিন্তু আমার কাজের সদিচ্ছাটা কতটা, আমাকে মুরগির মাংস খাওয়ালো বলেই সে যে দলের, আমি তার হয়ে গান গাইতাম, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। বাট আমি প্রথমে একটা কথা বলেছি, এখানে কি সদিচ্ছা, এইটা হচ্ছে বড় জিনিস। আজকে পশ্চিমবাংলায় যে জিনিসটা হচ্ছে সেটা অন্যান্য রাজ্যে কেন ঘটছে না? রাজনৈতিক দলগুলো যেখানে রয়েছে, একই রাজনৈতিক দল রয়েছে, এখানেও ডান বাম লাল নীল সবুজ আছে, সেখানেও রয়েছে একটা রাষ্ট্রে, মহারাষ্ট্রে রয়েছে, এক রাজ্যে রয়েছে, মহারাষ্ট্রে রয়েছে, বিহারে রয়েছে, পার্শ্ববর্তী রাজ্যে সেখানেও রয়েছে। তা সেখানে পুলিশ রয়েছে, সেখানে এখানকার পুলিশরা তাহলে কি মানে কি বলবো, মানে তাদেরকে মুরগির মাংস তো সহজে খাইয়ে দিলে তারা তাদের যাচ্ছে। আবার সেখানে বিহারে তাহলে কি তাদের জন্য অন্য আছে, তাহলে সেখানে হচ্ছে না, এখানে কেন হচ্ছে? তা ব্যাপারটা আমি একটা কথা বলি, সদিচ্ছা এবং মেন জিনিস হচ্ছে যে আমার যে দায়বদ্ধতা মানুষ হিসাবে, আমার কাজ হিসাবে আমি কতটা নিতে পারছি বা আমি কতটা ডেলিভার করতে পারছি দেশের প্রতি। কারণ আমি যখন উর্দিটা পড়ছি, আমি নির্বাচন কমিশন যখন কমিশনের হয়ে যখন কর্মকর্তা করছি, তাহলে আমার তো একটা নিজের দায়বদ্ধতা আছে, আমার নিজের পরিবারের কাছেও তো আছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই জায়গায় দাঁড়িয়ে যে মুরগি মাংস খাই দিলে বললো হ্যাঁ, এটা হচ্ছে 100বার দুর্ভাগ্যজনক, যদি হয়ে থাকে এটা 100বার দুর্ভাগ্যজনক। এইটা আমূল পরিবর্তন হওয়া দরকার। একসাথে আমি এই সদিচ্ছাকে জিজ্ঞাসা করবো, সদিচ্ছার কথা নিয়ে, এই ভোট কর্মীদের একাংশের সদিচ্ছায় আপনিও বললেন এখন ছাপ্পা হয়, তার মানে আপনি স্বীকার করছেন যে তৃণমূল কংগ্রেস ছাপ্পা দেয়, তাই তো? কিছু কিছু জায়গায় এটা রোধ করা যায়নি এখনো পর্যন্ত, হয়, এটা মানতে হয়, কিছু কিছু জায়গায় হয়। আমি যদি বলি একদমই হয় না, এটা বাস্তবের সঙ্গে মিল নেই। কিছু কিছু জায়গায় হয়, সেটা আমরা টিভিতেও দেখতে পাই, বা দেখুন সেদিন আমরা দেখতে পাই না, কারণ আমরা ভোট করতে যাই, হয়তো কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে, ঠিক আছে, সেটা আমি কোনো মতেই সমর্থন করি না। মানে দুটো জিনিস সৌরভবাবু, মানে আপনার কথা ব্যক্তিগত সমর্থন করে, হ্যাঁ, দুটো জিনিস উঠে এলো। রাজ্য পুলিশের কর্মীরা যখন থাকে, তারা কোনো ওপরওয়ালার এক নির্দেশে তারা সেভাবে কাজ করে না, এবং তৃণমূল ছাপ্পা দেয়। ওপরওয়ালা সমীকরণ নেই, কিন্তু ভোট বৈতরণী পার করে শাসক দল, এটাই তো ঘটনা। ওপরওয়ালা বলতে যেটা বোঝায় সেক্টর অফিস, মানে আমাদের একটা ভোট কেন্দ্র হয়, সেই সেক্টর অফিস কারা, সেই সেক্টর অফিস সেই দায়িত্বটা ঠিকঠাক পালন করেন না। তন্ময়বাবু বলছিল যে উনি একটা ঘটনা বলছিলেন যে কিভাবে ছাপা হয়েছে, ওনার অভিজ্ঞতার কথা, নিশ্চয়ই ওনার অভিজ্ঞতার কথা বলছিলেন। সেখানে যদি সেক্টর অফিস ঠিকঠাক ব্যবস্থা নিতেন, আমার মনে হচ্ছে সেই বুথটায় উনি বলছিলেন বটে, সেটা তাহলে ছাপা হতো না। যদি সেক্টর অফিস পরিষ্কার বলছেন যে রাজ্য পুলিশের ওপর তিনি একজন ভোট কর্মী হিসেবে তার কোনো আস্থা নেই, সিআরপিএফ যদি না থাকে, কেন্দ্রীয় বাহিনী যদি না থাকে, সেটা ভোটই হয় না, তাই তো? তন্ময়বাবু, এমতো পরিস্থিতিতে অবশ্যই এমতো পরিস্থিতি বলতে এখন যে রাজ্যের যে পরিস্থিতি, অনেক ভালো পরিস্থিতি, এত ভালো পরিস্থিতি, হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা কিছু কিছু ঘটে, কিন্তু যদি হবে তাহলে ভোট কর্মীদের আন্দোলনটা এত তীব্রতর। আমি দেখেছি গত 7 তারিখ আমার আরামবাগ হাই স্কুলে, সেখানে দেখেছি কিছু কতিপয় মাস্টারমশাই, ঠিক আছে, এছাড়াও কিছু দেখেছি আমি শনিবার হয়েছে, কিছু কতিপয় সেখানে 500 জন ছিল, বাদ বাকি ট্রেনিং নিচ্ছে, আমরা সবাই ট্রেনিং নিচ্ছি,
ধরুন 2017 সালে যিনি মাস্টারমশাই অ্যাপয়েন্টমেন্ট হয়ে এসছেন, ঠিক আছে, 2000 তারপরের ইলেকশনটা উনি করেননি, ঠিক আছে, লেটার আসেনি, এই সময় যে ভোটটা করাতে যাচ্ছেন, তাহলে তার যে ট্রেনিংটা হলো না, নাকি একটা অব্যবস্থা, ট্রেনিংটা হলো না কেন অব্যবস্থা, সেখানে আমরা ট্রেনিং নিচ্ছি, হট করে কিছু জন ঢুকে গেলেন, বললে যে এখানে আর ট্রেনিং নিতে হবে না, আপনারা বেরিয়ে আসুন, ওখানে আন্দোলন হচ্ছে। এবার আন্দোলনটা আমরা বলছি যে আন্দোলনটা করব, নিশ্চয়ই করব, কতিপয় শিক্ষক আন্দোলন করছে, এটা ঠিক আছে, কিন্তু আন্দোলনটা ঠিক না বেটি না, আমি আন্দোলনটা তখনই সমর্থন করব যদি ওই মাস্টারমশাইরা এই আন্দোলনটা শুধুমাত্র আরামবাগ, উলবেড়িয়া বা কৃষ্ণনগরের মধ্যে সীমাবদ্ধ নেই, বিভিন্ন নয়, সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলার ডিএম অফিসের সামনে বিক্ষোভ সমস্ত জেলা না, শুনুন, বিক্ষোভ হচ্ছে, অবশ্যই বিক্ষোভ হচ্ছে, এটা তো অস্বীকার করা যায় নাই, কিন্তু দেখুন বিক্ষোভ হচ্ছে, আমরা ইলেকশন কমিশনের কাছে সইটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে এসে বিক্ষোভ করছি। বিক্ষোভটা তখনই সদুত্তর হবে প্রথম ট্রেনিং থেকে যদি আমরা ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমাদের যে অসুবিধে সেইগুলো বলতাম। দেখুন আমাদের অসুবিধে, আমি একজন ভোট কর্মী হিসাবে যেটুকু বুঝতে পেরেছি, আমরা ডিসিতে গেলাম, সেখানে ঠিকঠাক করে সবকিছু মালপত্র গুছিয়ে নিয়ে চলে গেলাম পোলিং স্টেশনে, কিন্তু ঝামেলাটা হচ্ছে পোলিং স্টেশনে যখন এলাম, আমি ইলেকশন কমিশনকে বারবার অনুরোধ করব আপনাদের টিভির মাধ্যমে যে আরসিতে সবকিছু জমা দেওয়ার পর তারপর আমরা কি করে বাড়ি আসব, এই বিষয়টা ইলেকশন কমিশন যেন দেখে। ওই সময় একটা চরম বিশৃঙ্খলা দেখা যায়, একসময় চরম বিশৃঙ্খলা, কারণ কি করে বাড়ি ফিরবে ভোট কর্মীরা, সেই সময় কিন্তু ইলেকশন কমিশনের কাছে মাথায় থাকে না। কিন্তু ইলেকশন কমিশন ভোট কর্মীদের যখন নিয়ে যান ডিসিতে, তখন কিন্তু জামাই খাতির করে নিয়ে যান, এটা বলাই চলে যে জামাই খাতি করে প্রত্যেকটা রুটে কোন সময়ে কোন বাস ছাড়বে, কোন কি ছাড়বে, সেটা সমস্ত বায়োডাটা আমাদের কাছে থাকে। কিন্তু আরসি থেকে যখন আমরা বাড়ি ফিরবো, সেইখানে চরম এক বিশৃঙ্খলা দেখা দেয়। সেটা আমরা সবাই ভোট কর্মীরা মিলে, আমার মনে হয় আন্দোলনটা তখনই সার্থক হতো যখন সবাইকে নিয়ে একটা আন্দোলন করা যেত। আন্দোলনটা তারপরে কি আপনি সঠিক বলে মনে করছেন না শিক্ষকদের এই যে আন্দোলন? না, আমি সঠিক বলে মনে করছি না, সেই কারণেই আমার সেন্ট্রাল পুলিশ থাকলে ভোট হবে, ঠিক আছে না, সেন্ট্রাল পুলিশ যদি না থাকে বুথে, আমরা ভোট করতে যাব না। তাহলে ইলেকশন কমিশন যে আমাদের ট্রেনিংটা ডেকেছিল, সেখানে অ্যাটেন্ডেন্স দিয়ে এসে আন্দোলনটা করার কি যুক্তি ছিল? তাহলে প্রথম ট্রেনিং থেকেই আমাদের মাস্টারমশাই, আমাদের ভোট কর্মী, আমাদের ব্যাংক বা সরকারি কর্মচারীদের সংঘবদ্ধ নিয়ে একটা করার দরকার ছিল। সেখানে তো পক্ষপাতিত্বমূলক আচরণ হচ্ছে বলে আমার মনে হয়েছে। সেখানে যে সমস্ত কর্মীরা উপস্থিত ছিলেন, দেখুন 500 জন ছিলেন, 500 জনের মধ্যে কিছু জন দেখেছি ট্রেনিং নিচ্ছে, কিছু জন দেখেছি দুতলায় দাঁড়িয়ে পরিষ্কার দেখছে ব্যাপারটা কি হচ্ছে। কিছু মাস্টারমশাই, কিছু আমাদের ব্যাংক কর্মী, কিছু আদার্স কর্মীরা, তারাও একটা একটা স্লোগান তুলছে। হ্যাঁ, আপনার কাছে আসবো সৌগত বাবু, আপনার কাছে যে প্রশ্নটা, এই যে এখন যে পরিস্থিতি, আপনি কি মনে করেন আমাদের রাজ্যে এরকম পরিস্থিতি কি নেই যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া এই যে ভোট কর্মীরা ভোট কেন্দ্রে যাবে তাদের নিরাপত্তা থাকবে না রাজ্য পুলিশের হাতে যদি ভোট কর্মীরা যায়? আপনি কি মনে করছেন কেন্দ্রীয় বাহিনী দরকার এই ভোট কর্মীদের জন্য? রাজ্য পুলিশ কোনো কিছুই করতে পারবে না, নিরাপত্তা দিতে পারবে না এদের? হ্যাঁ, আমি একটা কথা প্রথমে বলি যে দেখুন, রাজ্যে তো আইন আছে, যে কোনো আইন। আমরা কি জানি যে খুনের সাজা কি হয়? তার সাজা হয় একটা ফাঁসি বা ইয়েতে। তাহলে কি দেশ থেকে আইন আমার সামনে রয়েছে বলে কি উঠে গেছে? কোথাও কোনো খুন হচ্ছে না, ইয়ে হচ্ছে না, বা চুরি ডাকাতি করলে যে সাজা পায়, তো মানুষ জানে যে চুরি করে ডাকাতি বললে আমি ধরা পড়লে হবো, তাহলে কি চুরি কমে গেছে? ব্যাপার সেটা না, ব্যাপার আসল জায়গাটা আসতে হবে। হ্যাঁ, ওনাদের যেটা দাবি দেওয়া, কিছুটা ন্যায্য দাবি দেওয়া আছে, ঠিকই তো। আমি আমার বাড়ি থেকে আমি সরকারের কাজে বেরোচ্ছি, তা আমার মা বাবা অপেক্ষা করে আছে বা আমার স্ত্রী অপেক্ষা করে আছে, আমি ফিরবো কিনা। সেখানে যদি একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, দায়টা কে নেবে? খুব বড় প্রশ্ন এটা। আজকে যে প্রশ্নটা আছে খুব বড় প্রশ্ন, এটা কিন্তু ভাবতে হবে আমাদের। তা এইটাকে রাজনৈতিক পাকদণ্ডে ফেলে কোনো লাভ নেই। এটা ভাবার জন্য আমার মনে হয়
যে যার জন্য আজকে বলছে যে নির্বাচন কমিশনার নিচে এসেছে না, কোচবিহারে যে কালকে ভোট আছে 43% দিয়েছেন, অভূতপূর্ব ব্যবস্থা করেছে, তা তিনি নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা, তার কাছে নিশ্চয়ই দৃষ্টিগোচর গেছে। তবে আমার মনে হয় এই জায়গা থেকে একটা জায়গা দরকার যেখানে এটাকে একটা নিরাপত্তা দেওয়া দরকার। যারা নির্বাচনে করতে যাচ্ছেন, যে কোনো ঘটনা ঘটতে পারে, সে কেউ রাজনৈতিক মাঝখানে পড়ে গুলি হতে পারেন, বা কেউ হয়তো বাস থেকে পড়েও কেউ দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো কারণে হতে পারে, এটা তো কথা না, বা কারো হয়তো সেটা তদন্ত সাপেক্ষ, যিনি মারা গেছেন, বা কারো হয়তো হাই প্রেসার আছে, এমন হলো গরমে ফ্যান নেই, এমন ভোর জায়গা পড়লো, সে 5 কিলোমিটার হেঁটে যাচ্ছেন, ভরে গেল, সেখানে তা করতে পারে। তা সেই নিরাপত্তার জায়গাটা বা সুনিশ্চিত করার জন্য একটা ভাবার কিন্তু এখন সময় এসেছে আমাদের, এবং সেটা প্রত্যেক রাজনৈতিক দলের কিন্তু, এই যে উনি যেটা বললেন যে আমি যাচ্ছি যখন, তখন আমাকে রাজনৈতিক মানে যখন নির্বাচন কমিশন আমাকে বহাল তবিয়াতে নিয়ে যাচ্ছে, তারপর যখন জমা দেওয়ার পর আমি কিভাবে বাড়ি ফিরবো বা ফিরলাম কিনা সেইটুকু খবর কেউ নিচ্ছে না, সত্যি এটা তো দুর্ভাগ্যজনক। তো এই জায়গাটা তো অবশ্যই পড়তে দরকার। আর এইটা পরিবর্তন করতে গেলে আমার মনে হয় যে সমস্ত রাজনৈতিক দলকে একটা জায়গায় এসে, একটা জায়গায় বসে, যে না আমাদের তাহলে একটা দাবি রইলো কি, একটা যে কোনো জায়গা একটা কনফারেন্স একটা, হ্যাঁ একটা অ্যামাউন্ট যেটা পান সেটা কিছুই আসে না, একটা অ্যামাউন্ট পান, কিন্তু একটা মৃত্যু হয়ে গেছে দুর্ভাগ্যজনক, একজন মানুষ মারা যায়, একটা প্রাণ চলে গেল, তা সেই জায়গাটা কিছু বড় কিছু ভাবার জায়গা আছে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা আমি যেটা বললাম, এখন পরিস্থিতি কি যে রাজনৈতিক শুধুমাত্র মানে পুলিশ দিয়ে করা সম্ভব নয়, সিআরপিএফ দরকার, সত্যি কি দরকার আছে এতে। তা আমি একটা কথা, আমি এইটা একটু আগে আলোচনা করছিলাম যে আমার এখানে পুলিশ যেটা করতে পারছে না, আশেপাশে রাজ্যগুলো কেন করতে পারছে, আমার এখানে সিএফ কেন দরকার পড়ছে, সিআরপিএফ কেন দরকার পড়ছে। মেন জায়গা হচ্ছে ম্যানেজমেন্টটা মেন জায়গা। আমি কিভাবে ভোটটা করাবো, আমি আমার ভোটটা কিভাবে করাবো, সেই ম্যানেজমেন্টটা যদি ঠিক থাকে তাহলে লাঠিধারী পুলিশ দিয়েও করা যাবে। আমার মনে হয় সিআরপিএফ এর খুব একটা দরকার পড়ে না, কিছু কিছু দরকার অতি স্পর্শকাতর জায়গা, সেখানে তো লাগবেই। আজ দার্জিলিং এর মতো জায়গা যেখানে হতে পারে, সেখানে তো আমি বলতে পারি না মানুষের যেখানে নিরাপত্তা সুনিশ্চিত করতে সিআরপিএফ দরকার, কিন্তু আরামবাগের মতো একটা জায়গা, আরামবাগ বয়েজ স্কুলে যেখানে পড়ে, সেখানে সিআরপিএফ দরকার। কারণ এখানে আর এখন ইলেকট্রনিক্স মিডিয়ার এতটা পড় যে জফাই বুকে ছোট ক্যামেরা নিয়ে, বোতামের মতো ক্যামেরা চাইতে ঘুরে বেড়াচ্ছে, সবার সামনে চলে আসছে স্পষ্ট ছবি। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই মেন জায়গাটা হচ্ছে সদিচ্ছা এবং ম্যানেজমেন্ট, এই দুটো জায়গা যদি ঠিক রাখতে পারি আমরা, তাহলে আমরা দেখব যে এটা পরবর্তীকালে আমরা পশ্চিমবঙ্গের পুলিশকেও নিয়ে আমরা করতে পারবো। কারণ করে দেখিয়েছি, 2011 সাল করে দেখিয়েছে, টিএন সেশন অন্যান্য রাজ্যে করে দেখিয়েছে, অন্যান্য ভারতবর্ষের মতো অন্যান্য রাজ্যে আরো রাজ্যতে হতে পারছে, তাহলে এখানে পারবো না কেন? আমাদের এই জায়গাটা ভাবতে হবে, আরো বিস্তারিতভাবে ভাবতে হবে, প্রত্যেক রাজনৈতিক দলকে ভাবতে হবে, আরো সচেতনতা বাড়তে হবে মানুষের মধ্যে, সচেতনতা মেন দরকার। আমরা সেই জায়গায় সচেতনতা হারিয়ে ফেলছি। আমি যেটা বললাম যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে পড়ে আজ আমি পাড়ার ছেলে হয়ে এমন কিছু করবো না যে কালকে পাড়ায় না বেরোতে পারি, যাতে আমাকে আঙুল তুলে দেখায়। আমরা নিজেদের জায়গাটুকু যদি আমরা ঠিক রাখতে পারি, পুলিশের দায়বদ্ধ যে ঠিক পালন করে, নির্বাচন কমিশন তার নিজের দায়বদ্ধ পালন করে, তাহলে বললেন যে প্রথমে কেন আন্দোলনটা হয়নি। প্রথমে প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে লেখা ছিল প্রতি বুথে কেন্দ্র বাহিনী দেওয়া হবে, 1 নম্বর। 2 নম্বর, কিছু লোক সাইন করে কেন বা পরে কেন আন্দোলনটা, কতিপয় লোক কেন আন্দোলন করবে। উনি উনি কি বলছেন যে একজন যদি খাঁটি কথা বলে, সেটা হলে বেশিরভাগ যেহেতু খাঁটি কথাটাকে মিথ্যা বলছে, তাহলে ওই মিথ্যা কথা সত্য। যখন আমাদের বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন পাস করেন, তখন একটা সই সংগ্রহ হয়েছিল, মাত্র 9,000, সম্ভবত 1,950 কিংবা 1,000 সামথিং লোক সই করেছিল বিধবা বিবাহের পক্ষে, 35,000 সামথিং সই করেছিল বিধবা বিবাহ দেওয়া চলবে না। পাস হলো কোনটা? বিধবা বিবাহ আইনটা পাস হলো। যেহেতু এই ডিজিটাল যুগে, তাহলে আমি সেই পুরনো জিনিসকে যদি হাইলাইট করে একটা উদাহরণ দিই, আমি চাইছি যে হ্যাঁ, কর্মীদের যদি মানে সদিচ্ছা, উনি যেটা বললেন, সৌগতবাবু যেটা বলছেন, সদিচ্ছা, আমি যদি সদিচ্ছা নেই হব বা যে অন্য কত রাজকুমার বাবুর বিষয়টা হচ্ছে, এই যে রাজকুমার বাবুর একটা বিচ্ছিন্ন ঘটনা রাজ্যে করা হয়েছে, বলুন
এই যে পরিস্থিতি, আপনি তো আগে ঘটিয়ে দিচ্ছেন দেখছি, ঘটবে না আমি বলছি সেটা নয়। বিষয়টা হচ্ছে দেখুন, আমরা তো ভোট কর্মী, আমরা কোন রাজনৈতিক দলের কর্মী একদম না, ঠিক আছে? একদম না। আমি ভোট কর্মী হিসাবে আমাকে এখানে ডাকা হয়েছে ভোট কর্মীদের সুবিধে অসুবিধে। আমার একটা ভোট কর্মী হিসাবে যেটা মনে হয়েছে, ডিসি থেকে কি করে বাড়ি আসবো সেটা মানে চরম বিশৃঙ্খলার মধ্যে থাকে। আর একটা কথা বলবো, আমাদের নিরাপত্তার জন্য যে সমস্ত রাজ্য পুলিশ বা সেন্ট্রাল ফোর্স থাকে, যেগুলো অতি স্পর্শকাতর সেইগুলো সেন্ট্রাল ফোর্স থাকে, স্পর্শকাতর সেন্ট্রাল ফোর্স থাকে, এবং সাধারণ যেগুলো সেগুলো হয়তো রাজ্য পুলিশ দিয়ে মিটিয়ে দেয় বিষয়টা। এই যে আজকের এই যে পরিস্থিতি, তরবাবুর কাছে যাবো, এই যে আজকের পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য কি দায়ী এই রাজ্যের রাজনৈতিক দলের কর্মীরা? আমি এখানে রাজনৈতিক ভাবে কোনো কিছু বলতে আসিনি। প্রথমত আমি রাজনৈতিক দলের কোন রাজনৈতিক কথা বলছি না, আমি বলছি এটা কি রাজনৈতিক দলের পলিসির জন্যই আজকে এই পরিস্থিতি? একদম আমাদের মানসিকতার জন্য। হ্যাঁ, সেটা তো প্রথম থেকে মানসিকতা পেশায় পরিণত হতে, পেশায়। আজকে রাজনীতিটা পুরো পেশা, সেই কারণে আজকে এই অবস্থা হয়েছে। এবং সৌরভবাবু, এবং আমি বলি, আমরা যেমন একজন সরকারি কর্মচারী, আমরা যেমন নিজেদের প্রাণটাও জরুরি, তেমন একটা সাধারণ মানুষ যেমন তার মত প্রয়োগ করতে পারি। এই কথাটা আপনার কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। আপনি বলুন, এর আগে ভোট হয়েছে পঞ্চায়েত ভোট, তারপরে হয়েছে লোকসভা ভোট, তারপরে আগে হয়েছে বিধানসভা ভোট। পরিবেশ কিন্তু একাংশের মধ্যে তারা তাদের আন্দোলনটা ঠিক কোন জায়গাতে, এবং সর্বোপরি সবাই কিন্তু একটা জিনিস স্বীকার করছে যে যারা ভোট কর্মীরা ভোট কেন্দ্রে যাবেন তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে শুধু একটা কথা তিনজনের কাছ থেকে শুনবো, এক লাইনে উত্তর দেবেন। এই যে পরিস্থিতি আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে আগামী যে পর্যায়গুলো রয়েছে এবং আপনারা যে ভোট করতে যাবেন, তাতে কি আপনারা আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করেই বাড়ি থেকে বেরোবেন? এক লাইনে। উইদাউট সিআরপি নিরাপত্তা সুনিশ্চিত হবে না। সিআরপি অবশ্যই। এটা কি মনে করেন নির্বাচন কমিশন এই ব্যাপারটা আপনাদেরকে ভাবছেন? আশা করছি, আস্থা আছে না। প্রথম দিয়ে একদম 960 থেকে আজকে 757 এসছে, হয়তো ওনারা আরো ভাববেন, ওইটা পরিস্থিতি আরো ব্যাপারটা দেখবেন। আমরা খুবই আশাবাদী। শোনাবো। দেখুন, এখানে 3টে ফেজে নিরাপত্তাটা বেজে দেওয়া আছে। আমরা ভোট গ্রহণ কেন্দ্রে থাকি, সেখানে বাইরে থাকে সেন্ট্রাল পুলিশ। আমি এক লাইনে জানতে চাইছি যে আপনারা যে বাড়ি থেকে যে বেরোবেন এবং ভোট করতে যাবেন, সেটা আপনারা কতটা নিরাপত্তা নিয়ে যাবেন এটুকুন জানতে চাইছি। না, নিরাপত্তা সেন্ট্রাল পুলিশই থাক, রাজ্য পুলিশই থাক, ওনাদের দায়িত্ব যেন ওনারা পালন করে, এতে আমাদের কোনো রকমের অসুবিধে নাই। ধন্যবাদ। সৌগত বাবু। আমার পুরো নির্বাচন কমিশনের উপরে পুরো আস্থা আছে। আমি মনে করি নির্বাচন কমিশন তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করবে এই নির্বাচন, এবং সাধারণ মানুষ ভোট গ্রহণ তারা দিতে পারে, ভোট দিতে পারবে, এবং এই নির্বাচন আশা করি সুষ্ঠু সম্পন্ন হবে, রক্ত বইবে না, সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এবং আমি নির্বাচন কমিশনে পুরো আস্থা রাখি এই বিষয়ে। ধন্যবাদ আপনাদের। একটা কথা বলবো যে সাধারণ মানুষকে বা আমাদের ইলেকশন কমিশনের প্রতি পূর্ণ সহযোগিতা আছে। আমরা ভোট কর্মী হিসাবে ওনারা যে নির্দেশ পালন আমাদেরকে বলেন, আমরা সেই নির্দেশই পালন করব, এবং ওনারা যেন আমাদেরও এটা দেখে। আমাদের অনুষ্ঠানে আর সময় নেই, আপনাদের প্রত্যেককে আরো একবার ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং আজকে আর মাত্র কয়েক ঘন্টা পর এই 17তম লোকসভা নির্বাচনের প্রথম দফা শুরু হবে। আজ বাংলার তরফ থেকে আমাদের এই আবেদন, আপনারা নিজেদের ভোট নিজেরা দিন এবং সুষ্ঠু ভোট করুন। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীকাল প্রথম দিনের ভোট কেমন হলো সেই নিয়ে পর্যালোচনা করব আমাদের এই ভোট যুদ্ধ 2019 ঠিক রাত্রি 8টায়। চোখ রাখবেন আজ বাংলার পর্দায়। শুভরাত্রি। নমস্কার।